13 দিনের মাথায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু। আসামি সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ কাল। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের যোগদান ঘিরে রণক্ষেত্র মতিঝিল। বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, রঙিন পানি নিক্ষেপ। ঈদের ছুটি শেষে অফিস, আদালত, ব্যাংক পাড়ায় কর্মচাঞ্চল্য। আজও রাজধানীতে ফিরছে নগরবাসী। বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের ভিড়। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্যের খরচ কম দেখাতে চায় সাধারণ মানুষ। কর্মসংস্থানের সুযোগ ছাড়াও আয়কর সীমা বাড়ার প্রত্যাশা। আগে 500 টাকা দিয়ে ব্যাগ বার, এখন 5000 টাকাও হয় না। এটা কোনো ব্যাখ্যাই নাই দেশের মধ্যে। বাজেট বুঝে আইলো কি আর নাই লই কি, সরকার তো আর গরিব মানুষের দেখতেছে না। এবং চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কে বাবা ছেলের মৃত্যুতে বিক্ষুব্ধ জনতার বাসে আগুন। বাঁশখালীতে পিকআপের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত। নাটোরে ট্রাক চাপায় প্রাণ গেল 2 মোটরসাইকেল আরোহীর। দর্শক শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরা আছি। 13 দিনের মাথায় শুরু হলো শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার। আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে গঠন করা হয়েছে 2টি অভিযোগ। কাল হবে সাক্ষ্য গ্রহণ। সকাল 8:45টার দিকে প্রিজন ভ্যানে আসামিদের আদালতে আনা হয়। তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানা থেকে সকাল 11টার দিকে 2 আসামিকে আদালতে তোলা হয়। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। আধা ঘন্টার শুনানি শেষে বিচারক বিচার শুরুর আদেশ দেন। গত 19 মে রামিসাকে আসামি সোহেল ধর্ষণ করে হত্যা করে। বেলা 11:30টার দিকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয় সোহেলের ফ্ল্যাট থেকে। এ বিষয়ে আরও জানাতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, মামলার 2 আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে কি কি অভিযোগ গঠন করা হয়েছে? রাত্রি আজকে মূলত এই ঢাকার পল্লবীতে যে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনার প্রধান 2 আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মূলত এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। মূলত কিছুক্ষণ আগে বেলা 11টার পরে এই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং আগামীকাল পরবর্তীতে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। যদি একটু বলি রাত্রি, মূলত তার বিরুদ্ধে গত 24 মে যে অভিযোগপত্রটি পুলিশ দাখিল করেছিল, তার ভিত্তিতে আজকে চার্জ গঠন হলো। এখানে এই বিষয়গুলোই বারবার এসেছে। রামিসা পপুলার মডেল স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিল এবং সেদিন এখানে অভিযোগ গঠনের সময় এই বিষয়গুলো উত্থাপন করা হয়েছে যে সেদিন সকাল 9:30টার দিকে তার ঘর থেকে তার বাবা মা বের হওয়ার পরে সকাল 10:30টার দিকে রামিসা স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা, এবং এক পর্যায়ে আসামির রুমের সামনে শিশুটির জুতা দেখতে পান তার মা। ডাকাডাকির পর কোনো সারা শব্দ না পেয়ে রামিসার বাবা এবং মা, অন্যান্য ফ্ল্যাটের লোকজন তখন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তখন আসামির ওই সোহেল রানার বাড়িতে, বিশেষ করে তার শোবার ঘরের মেঝেতে রামিসার একটা মাথাবিহীন কাটা তার খণ্ডবিখণ্ড লাশ দেখতে পান। এরপরে তারা জরুরি জাতীয় সেবা 999-এ ফোন করার পরে পুলিশ ডেকে নিয়ে আসেন। এই তথ্য প্রযুক্তির সে সময় সোহেল রানা মূলত পালিয়ে গিয়েছিল এবং 7 ঘন্টা পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে, এবং তার স্ত্রীকে তখনই গ্রেফতার করা হয়।
হয়, এই বিষয়গুলোই অভিযোগে নিয়ে আসা হয়েছে। মূলত 9(2) ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তার স্ত্রীও যেহেতু এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে, তার বিরুদ্ধেও একই ধারায় অভিযোগ নিয়ে আসা হয়েছে। জবানবন্দিতে সোহেল রানা যেটি জানিয়েছেন যে 19শে মে সেদিন সকাল 9:30টার দিকে রামিসার ঘর থেকে বের হলে তার মা, দুঃখিত, তার সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার তাকে রুমের ভিতরে সে সময় নিয়ে যায়। এরপরে বাথরুমে নিয়ে সে শিশুটিকে এসে ধর্ষণ করে, এবং ধর্ষণ করার পর এক পর্যায়ে যখন শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে, এর মধ্যে তার রামিসার মা দরজায় কড়া নাড়তে থাকেন। এই সময় সোহেল রানা তাকে এই লাশের আলামত নষ্ট করার জন্য বা লাশ গুম করার জন্য তাকে গলা কেটে হত্যা করে, এবং ধারালো ছুরি দিয়ে গলা কেটে আলাদা করে ফেলে, এবং শরীরের বিভিন্ন অংশ খণ্ড বিখণ্ড করতে থাকে। এবং এই ঘটনার সময় সোহেলের স্ত্রী তার রুমেই ছিল। সে মাদক সেবন করে বিকৃত যৌনকর্মে লিপ্ত ছিল বলে এই বিষয়গুলো উঠে এসেছে। ভুক্তভোগীর এখানে যে বলা হয়েছে যে ভুক্তভোগীর পরিবারের সাথে তাদের কোনো পূর্ব শত্রুতা ছিল না। তো আমরা সব মিলিয়ে রাত্রি বলতে পারি যে আজকে এই খুব অত্যন্ত দ্রুত গতিতে মাত্র 12 দিনের মাথায় এই মামলাটির চার্জ গঠন করা হলো, যা আসলে দেশের ইতিহাসে খুবই রেকর্ড একটি ঘটনা। এবং আগামীকাল এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ করা হবে। রাষ্ট্রপক্ষ যেটি বলছে যে খুব দ্রুততম সময়ের মধ্যে, অন্তত 1 সপ্তাহের মধ্যে তারা একটি রায় পেতে যাচ্ছে বলে আশা করছে রাত্রি। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন ইমদাদুল আজাদ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর মতিঝিল এলাকা। সকাল থেকে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে আহত হন বেশ কয়েকজন। সকাল 9টার দিকে ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে কঠোর অবস্থানে যায় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ, এতে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। পুলিশের পক্ষ থেকে কঠোর হওয়ার দাবি করা হলেও ভিন্ন চিত্র দেখা গেছে ভুক্তভোগীদের মধ্যে। গ্রাহক ও আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ বিনা উস্কানিতে তাদের উপর চড়াও হয়েছে। পুলিশের লাঠিচার্জে অনেকেই আহত হয়েছে বলে দাবি করেছেন তারা। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। খোরশেদ আলমকে নিয়োগ দিছে, যারা ওই আসালামের মতো ব্যাংকে আত্মসাৎ এবং লুটপাট করতে পারে, সে আশঙ্কা আমরা ইসলামী ব্যাংককে রক্ষা করার জন্য, আমাদের আমানতকে রক্ষা করার জন্য আমরা গ্রাহকরা সবাই ছুটে এসেছি এখানে। আমার 4 জন এমপ্লয়ি আসছে, এর মধ্যে 2 জন, একজন মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, 2 জনের উপরে বেধড়ক লাঠিচার্জ হয়েছে এবং গরম পানি দিয়ে আমাদেরকে ভিজিয়ে ফেলা হয়েছে। পুলিশ এসে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। পুলিশ আমাদেরকে পূর্বে এরকম কোনো বলেই নাই যে এখানে যান। আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি সরে যাওয়ার জন্য। না সরে যাওয়ার পরে আমরা ওয়াটার ক্যানন থেকে আমরা পানি নিক্ষেপ করেছি এবং সাউন্ড গ্রেড দিয়ে এখানে একটা স্বস্তিকর একটা পরিবেশ তৈরি করেছি। এই মুহূর্তে ইসলামী ব্যাংকের সামনে আছেন নাইম কামাল, যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাইম, এখন সেখানকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং কি বলছেন বিক্ষোভকারীরা? জি রাত্রি, এখানে কিন্তু সকাল থেকেই ইসলামী ব্যাংক ইস্যুতে কিন্তু আন্দোলন শুরু হয়েছিল, এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 1000-এর অধিক আন্দোলনকারী কিন্তু এখানে বিক্ষোভ করেছেন, এবং পুলিশ এখানে লাঠিচার্জ করেছেন। বিক্ষোভকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের ইতিমধ্যে কিন্তু 24 জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এবং বলা হচ্ছে যে এর মধ্যে 4 জনকে কিন্তু খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, তাদের জন্য কিন্তু তারা দোয়া চেয়েছেন। এবং তারা আমরা দেখেছি যে এখানে কিন্তু আন্দোলনকারীরা যখন আন্দোলন শুরু করেছেন, এরপরে কিন্তু প্রায় 5 শতাধিকের মতো পুলিশ এখানে এসে অবস্থান নিয়েছেন। তারা চাচ্ছেন যে এখান থেকে যেন আন্দোলনটিকে সরিয়ে দেওয়া যায়। তবে আন্দোলনকারীরা বলছেন যতক্ষণ পর্যন্ত যে নতুন নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে, তাকে কিন্তু অপসারণ না করা পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। একটু তথ্য দিয়ে রাখি, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখান থেকে কিন্তু তারা তাদের পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না ইসলামী ব্যাংক ইস্যুতে যে উত্তেজনা তৈরি হয়েছে, তাদের
অভিযোগ, সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এই উত্তেজনা যতক্ষণ পর্যন্ত কিন্তু বন্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবে না। এখানে দেখতে পাচ্ছেন যে অযোগ্য অথর্ব বোর্ড এবং ডাইরেক্টরসের সকল সদস্যের অবিলম্বে পদত্যাগ চাচ্ছেন। শুধু যে তারা চেয়ারম্যানের পদত্যাগ চাচ্ছেন তা না, তারা তাদের ব্যানারে কিন্তু তারা উল্লেখ করছেন যে বোর্ডের ডিরেক্টর যারা আছেন তাদের সকল সদস্যের কিন্তু পদত্যাগ চাচ্ছেন। একটু জানিয়ে রাখি, ইসলামী ব্যাংক কিন্তু বিগত সরকারের আমলে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আগের যে সরকার ছিল সেই সরকারের আমলে কিন্তু ইসলামী ব্যাংকে ব্যাপক ধরনের অনিয়মের ঘটনা ঘটেছে এবং বিভিন্ন অডিট রিপোর্টে সেটি উঠে এসেছে। সেই অনিয়ম রোধে কিন্তু 5 আগস্টের পরে তৎকালীন যে চেয়ারম্যান এবং যারা ব্যাংকের মালিকানা দাবি করেছিলেন তাদের কিন্তু শেয়ার জব্দ করেছিল, অর্থাৎ এস আলমের কিন্তু শেয়ার সবগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক জব্দ করবে। এরপরে কিন্তু নতুন এমডি নিয়োগ হয়। সেই এমডি কিন্তু ইসলামী ব্যাংকে ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু বেশ কিছু কাজ করেছেন বলে গ্রাহকরা দাবি করছেন এবং বলছেন যে অস্থিতিশীল ব্যাংকটাকে কিন্তু তারা স্থিতিশীল করেছেন। সেই এমডিকেও কিন্তু পদত্যাগ করা হয়েছে বলে তারা অভিযোগ করছেন। এমডিকে পুনরায় ইসলামী ব্যাংকে ফেরত আনা এবং চেয়ারম্যান নিয়োগ দেওয়া হচ্ছে সেই অপসারণ করার কিন্তু তারা দাবি তুলছেন। সেই দাবি থেকে আন্দোলন চলছে এবং সর্বশেষ সেখান থেকে কিন্তু তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। ইসলামী ব্যাংকের সামনে থেকে সচেতন গ্রাহক হচ্ছে সেই আন্দোলনের সর্বশেষ। ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ চলছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন নাইম কামাল। এদিকে ঈদের টানা 7 দিনের সরকারি ছুটি শেষে আজ থেকে সচিবালয় সহ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পুরোদমে কাজ শুরু হয়েছে। সকাল 9টা থেকেই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ দপ্তরে যোগ দিতে শুরু করেন। সকাল থেকেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মকর্তা কর্মচারীরা একে অপরের সাথে কোলাকুলি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রথম কর্মদিবস ঈদ পুনর্মিলনের আবহে কাটলেও দাপ্তরিক কাজে কোনো স্থবিরতা নেই। আগামী 2-1 দিনের মধ্যে ঢাকার বাইরে থাকা বাকি কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে ফিরলে কাজের গতি আরও বাড়বে। অন্যদিকে সকাল 10টা থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে শুরু হয় গ্রাহক সেবা ও লেনদেন। প্রথম কার্যদিবসে সকালের দিকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ব্যাংক ও অফিসগুলোতে চিরচেনা কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই ভিড় ছিল রাজধানীমুখী মানুষের। সোমবার ভোর থেকে সকাল 10:30 পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্তনগর ও কমিউটার মিলে 13টি ট্রেন রাজধানীতে ঢুকেছে। ঢাকা ছাড়ার মতোই কিছু ক্ষেত্রে ভোগান্তি থাকলেও পরিবারের প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফিরতেই স্বস্তি যাত্রীদের। কিছু ক্ষেত্রে আধা ঘন্টা 1 ঘন্টা বিলম্ব হলেও শিডিউল স্বাভাবিক রাখা হয়েছে বলে দাবি স্টেশন ম্যানেজার। ঈদ জার্নি ভালোই ছিল, ভিড়াভিড়ি মোটামুটি ছিল, কিন্তু গরমটা একটু বেশি। ভালোই লাগছে, পৌঁছাইতে পারছি, এখন তো ভালোই লাগতেছে। এই পর্যন্ত 8টা আন্তনগর ট্রেন কমলাপুর স্টেশনে এসেছে এবং 4টা কমিউটার ট্রেন কমলাপুর স্টেশনে এসেছে। সবগুলো ট্রেনই মোটামুটি আসছে, 2-1টা ট্রেন হয়তো কিছুটা বিলম্বে আসছে। কোনো যাত্রী বিলম্বনার কোনো খবর আমরা এখনো পাইনি এবং যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলল যে তারা স্বস্তিদায়ক যাত্রা করছেন। এদিকে ঢাকামুখী মানুষের ভিড়ে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ এবং কুমিল্লার আলেখার চর থেকে খালেদ সাইফুল্লাহ। প্রথমেই যাচ্ছি কাউসারের কাছে। কাউসার, মহাসড়কের কোথাও যানজট রয়েছে কিনা একটু জানাবেন এবং কোনো ভোগান্তি রয়েছে কিনা? মহাসড়কে কোথাও কোনো যানজট নেই, তবে এই এলেঙ্গা বাস স্ট্যান্ডে একটু ধীরগতি রয়েছে। স্বাভাবিক গাড়ির গতি 80 কিলোমিটার থেকে 100 কিলোমিটার গতিতে থাকলেও এই এলেঙ্গা প্রান্তের 1 কিলোমিটারের মধ্যে বাস স্ট্যান্ডের আশেপাশে উভয় পাশে 1 কিলোমিটারের মধ্যে গাড়ির গতি থাকে সর্বোচ্চ 20 থেকে 25 কিলোমিটার বেগে। এর অন্যতম কারণ হচ্ছে এই এলেঙ্গা বাস স্ট্যান্ডে অবৈধ পার্কিং, যত্রতত্র গাড়ি পার্কিং করান এবং যে 3 হুইলার গুলো রয়েছে যেগুলো মহাসড়কে চলাচল নিষিদ্ধ, সেগুলো এই মহাসড়কের উপর অবৈধ পার্কিং, এছাড়াও ফুটপাত দখল করা, নানা কারণে এই বাস স্ট্যান্ডে মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর এছাড়াও কর্মস্থলে ফেরা মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে তাদের কারো কারো কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। বাড়তি ভাড়া আদায় এর বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আর এছাড়াও ব্যবসা গরম, মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা এই এলেঙ্গা বাস স্ট্যান্ড সহ যমুনা সেতুর পূর্ব গোল চত্বর,
রাবনা বাইপাস, নগর জলপাই বাইপাস সহ বিভিন্ন এলাকায় ঘরমুখো মানুষের আমরা ভিড় দেখেছি। সেখানে কর্মস্থলে ফেরা মানুষ তারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন। তারা বলছেন যে সমস্ত বাসগুলো উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসছে সেগুলোতে তাদের দাঁড়িয়ে যেতে হচ্ছে, দাঁড়িয়ে গেলেও তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আর এদিকে রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় যমুনা সেতুতে প্রায় 36,000-এর মতো যানবাহন সেতু পারাপার হয়েছে, যা স্বাভাবিক সময়ে 20 থেকে 22,000 যানবাহন যমুনা সেতু পারাপার হয়। আর এছাড়াও এই মহাসড়কের বিভিন্ন এলাকায় আমরা পুলিশ লক্ষ্য করেছি যে পুলিশের পক্ষ থেকে তারা এই যানজট নিরসন করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আর ঘরমুখো মানুষ যারা বাড়ি ফিরছিলেন তারাই এখন আবার সেই একই মহাসড়কে তারা কর্মস্থলে ফিরছেন। তারা একটি অভিযোগ ঈদের আগে এবং পরে করছে যে তাদের যে ভাড়া নৈরাজ্য, সেই ভাড়া নৈরাজ্যের বিষয়ে টাঙ্গাইলের 65 কিলোমিটারের মধ্যে এই মহাসড়কে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ভোক্তা অধিকার তারা এই ভাড়া নৈরাজ্য নিয়ে তারা কোনো ব্যবস্থা না নেয় এই যারা সাধারণ মানুষ রয়েছেন যারা কর্মস্থলে ফিরছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আর এদিকে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে আলাদা মোটরসাইকেলের লেন সহ উভয় পাশে 18টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে কর্মস্থলে ফেরা মানুষের সর্বশেষ তথ্য। টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যুক্ত ছিলেন কাউসার আহমেদ, জানাচ্ছিলেন বিস্তারিত। এবার একটু কুমিল্লায় যেতে চাই, আলেখার চরে আছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কি পরিস্থিতি দেখছেন? রাত্রি ঈদের মানুষে যে বাড়িতে গিয়েছিলেন নারীর টানে যে সকল মানুষজন ঘরমুখী ছিলেন বাড়ির উদ্দেশ্যে তারা কিন্তু ফিরতে শুরু করেছেন। বিশেষ করে গতকাল এবং তার আগের দিন থেকে কিন্তু মানুষজন ঢাকায় ফিরছেন কিংবা তাদের পার্শ্ববর্তী যেখানে জেলাগুলো রয়েছে যারা ঈদ করতে এসেছিলেন তারা ফিরে যাচ্ছেন। তো এই কারণে কিন্তু মহাসড়কে একটু গাড়ির চাপ বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে যাত্রী পরিবহন বেড়েছে, বড় গাড়ির পাশাপাশি ছোট যানবাহনের সংখ্যাও বেড়েছে। যাত্রীরা অভিযোগ করছেন যে কিছু কিছু বাস তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে, 20 থেকে 50 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া গুনতে হচ্ছে অনেককেই। তো এই বিষয়ে চালকদের সাথেও কথা বলেছি, তারা আসলে ঈদের অজুহাতে তারা আসলে এটা করছেন এবং যারা যাত্রী রয়েছেন তারা এই ব্যাপারে প্রশাসন আরও বেশি নজরদারি প্রত্যাশা করছেন। এই মহাসড়ক অত্যন্ত ব্যস্ততম মহাসড়ক, প্রতি মুহূর্তে কিন্তু অসংখ্য যানবাহন এই মহাসড়ক দিয়ে চলাচল করে থাকে। কিন্তু এই মহাসড়কে ছোট যানবাহনগুলো যেগুলো আসলে প্রতি ঈদের সময় আমরা দেখে থাকি যে বেপরোয়া চলার কারণে কিন্তু বড় দুর্ঘটনার কারণ তৈরি করে এবং এই যে অটোরিকশা সিএনজি এই মহাসড়কে চলছে যার কারণে দূরপাল্লার যানবাহনগুলো দ্রুত সময়ে চলতে গিয়ে কিংবা তাদের যে নির্ধারিত সময় গন্তব্যে পৌঁছতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছেন। কখনো কখনো একটি ছোট যানবাহনকে রক্ষা করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনাগুলো আমরা দেখছি এই মহাসড়কে। তাছাড়া মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে এবং যাত্রীদের বিশেষ করে যারা পথচারী রয়েছে তাদের অসচেতনতায়ও কিন্তু ঈদের সময় দুর্ঘটনা বেড়ে থাকে, যেগুলো ছোট ছোট করে কিন্তু অসংখ্য মানুষের মৃত্যু হয়ে থাকে। এই মহাসড়কে আহত হয়ে থাকেন অসংখ্য মানুষ। তো এই ব্যস্ততম মহাসড়কে পুলিশ সহ যারা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন তারা এই মহাসড়কে আসলে আরও বেশি তৎপরতা বাড়াবেন এবং বিশেষ করে ঈদের পূর্বে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে যে ধরনের প্রস্তুতি ছিল সেটি যেন ঈদের পরও অব্যাহত থাকে এটাই প্রত্যাশা করছেন বিশেষ করে ঘরমুখী মানুষ এবং কর্মস্থলে ফেরা মানুষ যেন নির্বিঘ্নে কোনোরকম ভোগান্তি ছাড়া যানজটমুক্তভাবে তার গন্তব্যে পৌঁছতে পারেন। ঢাকা মহাসড়ক চট্টগ্রাম মহাসড়কে এই ছিল সবশেষ রাত্রি। কুমিল্লার খবর শুনছিলাম, এবার একটু ময়মনসিংহে যেতে চাই। ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, ময়মনসিংহের কি পরিস্থিতি? যাত্রী পরিবহনে পর্যাপ্ত গাড়ি রয়েছে কিনা, আর বেশি ভাড়া নেওয়া কিংবা যাত্রী দুর্ভোগের কোনো চিত্র দেখছেন কিনা? রাত্রি ঈদের লম্বা ছুটি শেষে এখন যারা মূলত কর্মস্থলে ফেরা শুরু হয়েছে এবং গতকালকে পর্যন্ত যাত্রী চাপ আমরা কিছুটা কম দেখলেও আজকে ঢাকামুখী প্রচুর যাত্রী চাপ আমরা দেখতে পাচ্ছি। আমরা রয়েছি ময়মনসিংহ নগরীর ব্যস্ততম বাস স্ট্যান্ড মাসকান্দা বাস স্ট্যান্ডে রয়েছে। এখানে দুটি কোম্পানির যে গাড়ি ইউনাইটেড পরিবহন এবং শৌখিন দুটো কোম্পানির গাড়ি এখানে চালিত হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন
মূলত এই প্রচণ্ড আজকে যেহেতু প্রচণ্ড তাবদাহ গরম যাচ্ছে, এই গরমে কিন্তু এসি বাসের চাহিদাটা বা এসি বাসের টিকিটের চাহিদাটা কিন্তু বেশি, যেখানে এখানে দেখা যাচ্ছে যে 500 টাকা করে ময়মনসিংহ থেকে ঢাকা এসি বাসের টিকিটের দাম ধরা হয়েছে, অন্যদিকে নন এসি 330 টাকা করে। তবে এসি বাসের জন্য কিন্তু দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে যাত্রীরা। ইউনাইটেড পরিবহনের 20টির মতো এসি বাস রয়েছে ঢাকা সেখানে যাওয়ার জন্য, কিন্তু এখানে স্ট্যান্ডে এই মুহূর্তে একটি বাস রয়েছে। সুতরাং একটি বাসকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘ লাইন, দীর্ঘ অপেক্ষা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাত্রীদের। বেশি কষ্ট হচ্ছে যারা শিশু রয়েছে, যারা নারী রয়েছে, এই তীব্র গরমের মধ্যে কিন্তু কষ্ট করছেন কখন আসলে বাস আসবে। তবে নন এসি বাসগুলো আমরা দেখেছি, তবে কিছু অব্যবস্থাপনা দেখেছি, সেটি হলো যে গাড়িগুলো যত্রতত্র রাখা হয়েছে, যেখানে যাত্রীদের দাঁড়িয়ে থাকা বা বসার কোনো ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই জায়গাগুলো তাদের কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেহেতু প্রচণ্ড গরম, যেটা আগেও বলছিলাম যে কাউন্টারগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে 2টো লাইন রয়েছে পুরুষ এবং নারীদের জন্য, এবং এসি কাউন্টারের যে লাইনটা সেটা কিন্তু আমরা অনেক দীর্ঘ দেখছি। কিন্তু কখন গাড়ি আসবে, যেহেতু বেশিরভাগ 19টি গাড়ি এখন পর্যন্ত ঢাকা রয়েছে, এই গাড়িটি কখন আসবে, এই গাড়িগুলো আসলে তারপর তারা হয়তো যেতে পারবেন। এবং ভাড়া নিয়ে যথারীতি খুব একটা অভিযোগ না থাকলেও তবে এসি গাড়ির একটা স্বল্পতা রয়েছে, এবং যার জন্যই কিন্তু যারা ঢাকা ফিরবেন তাদের একটা দীর্ঘ অপেক্ষা রয়েছে। অন্যদিকে আমরা দেখেছি যে ঢাকা বাইপাস মহাসড়কে অন্যদিকে কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর থেকে যে গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন, সেখানেও কিন্তু যাত্রী পারাপার করছে। অর্থাৎ বিভিন্ন দিক দিয়েই কিন্তু যাত্রী পারাপার করছে। কিছু কিছু জায়গায় আমরা থেমে কিছু কিছু যানজটের কথা শুনতে পাচ্ছি। তো সব মিলে ময়মনসিংহে এখন পর্যন্ত মাসকান্দা বাস স্ট্যান্ডে আমরা প্রচুর যাত্রী চাপ দেখতে পাচ্ছি, এবং বেলা যত গড়াবে সংশ্লিষ্টরা বলছেন যে যাত্রী চাপ আরও বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে সব শেষ খবর আমার কাছে। রাত্রি কর্মস্থলে ফেরা মানুষের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। কাগজ কলমের কোটি কোটি টাকার যে বাজেট, তা আদৌ কি ছুঁতে পারে রাজপথে জীবিকার লড়াই করা সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে? আসন্ন বাজেট কি পারবে মধ্যবিত্ত আর নিম্নবিত্তের যাপিত জীবনের সংকটগুলোর কোনো সহজ উত্তর দিতে, নাকি বরাবরের মতোই তা আটকে থাকবে সংখ্যার গোলকধাঁধায়? মেগাসিটির সাধারণ মানুষের মনের এমনই কিছু না বলা প্রশ্ন আর দীর্ঘশ্বাসের গল্প বলার চেষ্টা করেছেন রাজু আহমেদ, আর ছবি তুলেছেন সিয়াম শাহরিয়ার। এই শহরে বিনামূল্যে শ্বাস নেওয়া যায়, তবে বুক ভরে তাজা বাতাস পাওয়া যায় না। এক গ্লাস পানিও মেলে না টাকা ছাড়া। পিচ ঢালো তপ্ত রাজপথ থেকে বহুতল ভবনের কাছে ঘেরা শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, সবখানেই জীবিকার দৌড়। জুন মাস এলেই এই মেগা সিটির বাতাসে ভেসে পড়ে একটা ভারী শব্দ, বাজেট। কিন্তু কাগজ কলমে সেই কোটি টাকার অঙ্কের আড়ালে এই শহরের মানুষগুলো আসলে কেমন বাজেট চায়? আসলে কি তাদের জীবনে বাজেট অর্থ বহন করে? শহরের ধুলোবালি আর নিয়ন আলোর নিচে চাপা পড়ে যায় না তো তাদের চাওয়া পাওয়ার হিসাব। বাংলাদেশে আমরা সবাই বাস করি গরিবে ভাই, চাল ডাল মঙ্গা হলে খাইতে পারি না, অভাবের সংসার আমি কি করে চালাইতেও পারি না। বাউলের কণ্ঠের চাপা আর্তনাদ কি দেশের সাধারণ মানুষের কথা, নাকি মন করা কিছু গীতিকা? কারণ বাজেট নিয়ে তো উত্তরের আমেনা বেগমের কোনো বিকার নেই। আমেনা বেগমের কি যাওয়ার বয়স শেষ? হয়তো তাই। প্রতি বছরে বাড়াতে এবারও তো বাড়বে। 1 কেজি কেরাসিন তেল বিলি যাই আমরা 150 টাকা, একটা গ্যাসের বোতলের দাম 2200 টাকা। চার দোকানও আপনার করি খাবার না পেয়ে পরি থাকে। আমরা বাজেট চাই এই চালের দামটা কমুক, তারপরে তেলের দামটা কমুক, জিলে আমগরে দরকারি জিনিস আমগরে খাইতে যা লাগে তয় তরকারি, মাছ, ঘুষ এটি কম হলে তো আমরা গরিব মানুষ চলতে পারি। কিন্তু ঝালমুড়ি বিক্রেতা বেলালের আক্ষেপ আছে
ভাগ্য না বদলানোর। তার মতো অনেকের চাওয়া খাতার হিসেব নয়, বরং চাল ডাল আর নুনের সহজলভ্যতা। আগামী বাজেটে কেমন কি বাজেট চান, আসলে কেমন ধরনের বাজেট চান আপনারা? দিন মজুরি আনিতে খাই এরকম সংসার, বাজেট বুঝে আইলেও কি আর নাইলেও কি, সরকার তো আর গরিব মানুষের দেখতেছে না, সরকার তো সরকারের ভাবে দেখতেছে। কথায় আছে ঢাকায় চাকা ঘুরলে শহর চলে, কিন্তু যাদের হাত ধরে শহর হাঁটে প্যাডেলের ঘূর্ণনে যাদের জীবিকা, তারা কি চায়? আমাদের তো গরিবের তো কিছু লাভ নেই, গরিবের তো দ্রব্যমালের জিনিস উন্নত নাই, কম না, সব বাড়তে আছে দাম। কংক্রিট ভেদ করে ওঠা সূর্য যখন হাতে ধরিয়ে দেয় থলি, তখন কারো কারো ব্যাগ ভর্তি, আবার কারো সময় চলে যায় পকেটের খুচরো গুনতে। আগামীর বাজেটে সেই খুচরোর অঙ্কটা কেমন হবে? দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি, যেভাবে বাড়তি হচ্ছে, আমাদের এটা সম্ভব না। ওই আগে 500 টাকা দিয়ে ব্যাগ বার, এখন 5000 টাকাও হয় না। এটার কোনো ব্যাখ্যাই নাই দেশের মধ্যে। আগের বাজেটে জিনিসের দাম কম, সব জিনিসের দাম কম, আমরা এটা চাই। হাসপাতালের করিডোরে বাবার বুকে আগলে রাখা পরাণ পাখির যন্ত্রণা হয়তো কমবে স্বাস্থ্য খাতের একটু বাড়তি বাজেটে। তাই তো তাদের এখনো আকাশ ভরা স্বপ্ন, এদেশে ফ্রিতে মিলবে বড়ি কিংবা উপশমের ইনজেকশন। এমন একটা বাজেট চাই যে বাজেটে আসলে সবার জন্য যে চিকিৎসাটা সহজ হয় এবং যেন বিনা চিকিৎসা কেউ না মারা যায়। ওষুধের দাম কমাক এবং চিকিৎসা ভালো চলুক, এইগুলাই আমরা চাই, আর কিচ্ছু আমরা চাই না। স্বপ্ন আর আকাশের সমান আশা নিয়ে এই শহরে পথ চলে কোটি প্রাণ। তবে তাতে চাওয়াটা খুব বেশি কি? বই কিনতে খরচ কম আর চা রুটির দাম নাগালে থাকলেও খুশি করা যায় তাদের। আর কর্মসংস্থানের চাওয়াটা তারা তোলা রাখে জুলাইয়ের মতো কোনো এক আন্দোলনের জন্য। আমরা বেশি কিছু চাই না, এক কাপ চা আর একটা রুটি যে টাকাটা, আর বই কেনার যে টাকাটা, এটা যেন আমাদের হাতে নাগালেই থাকে। বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে একদম প্রাইমারি পর্যন্ত আমি মনে করি শিক্ষা খাতটায় একটা ভালো নজর দেওয়া উচিত বলে আমার মনে হয়। পৃথিবীর মোটামুটি অন্যান্য উন্নত দেশগুলোর সাথে যাতে সামঞ্জস্য বজায় রাখতে পারি, সেই জন্য আমাদের আসলে রিসার্চ বেসড এডুকেশনের জন্য, রিসার্চের জন্য একটা আলাদা বাজেট অ্যালোকেট করা দরকার। পেশাজীবীরাও চায় আয়কর সীমা বৃদ্ধির সংবাদ যেন থাকে আগামীর বাজেটে। আমরা কোনো জিনিস কিনতে পারতেছি না দামের কারণে, অনেক দাম। আমরা চাই যে দেশটা ভালোভাবে চলাছিল, জিনিসপত্রের দাম কমায় দিলে আমাদের জন্য ভালো। আগামী বাজারে বিদ্যুতের দাম কম হবে, কম দামে হয়। দিন শেষে এই শহরের কোটি মানুষ আসলে এমন এক বাজেট চায় যা তাদের ধনী বানাবে না ঠিকই, কিন্তু মধ্যবিত্তকে দরিদ্র আর দরিদ্রকে নিঃস্ব হতে দেবে না। প্রশ্ন একটাই, আসন্ন বাজেট কি পারবে এই তৃষ্ণার্ত শহরের এক গ্লাস পানির দাম একটু কমাতে, নাকি বরাবরের মতো কাগজের অঙ্কে ঢাকা পড়ে যাবে শহরের এই অলিখিত দীর্ঘশ্বাস? 2 টাকা দিয়ে এক গ্লাস পানিও কিনা খাইতে হয়। আমরা গরিব মানুষ, রাস্তাঘাটে চলাফেরা করি, এই প্যান্ডেলের রিক্সা চালাই, খুব কষ্টে দিন কাটাই। রাজু আহমেদ, এখন, ঢাকা। আসছে বাজেট ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ঈদের ছুটি শেষে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, গতকাল পর্যন্ত 56 লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে। নির্ধারিত সময়ে চামড়া সংরক্ষণে সরকার প্রায় 18 কোটি টাকার লবণ দিয়েছে বলেও জানান তিনি। এখানে হাব হয় আপনার সংরক্ষণ লবণ মাখায়, সেরকম জায়গায় সরকার বিনামূল্যে লবণ দিয়েছে। প্রায় 18 কোটি টাকার লবণ আমরা দিয়েছি সারা দেশে। একটি উদ্দেশ্য যে নির্ধারিত সময়সীমার মধ্যে যেন চামড়া পরিষ্কার করে লবণ মাখানো শুরু হয়, আর একবার লবণ ঠিকমতো মাখালে এটি 4-5 মাস ধরে সংরক্ষণ করা যায়। পুরো সেক্টরটার যারা পার্টিসিপেন্ট, যারা ট্যানারি, এদের প্রত্যেকটা যদি আমরা আন্তর্জাতিক সনদপ্রাপ্ত হতো, LGW সনদপ্রাপ্ত হতো বা LGW গোল্ড হতো, তাহলে ভালো ক্রেতা যারা, তাদের কাছে তাদের বিক্রির সুযোগ থাকতো। গার্মেন্টসে যেরকম কমপ্লায়েন্ট ফ্যাক্টরি না হলে ভালো বায়ারের কাছে যেতে পারে না, এখানেও তাই। যদি কমপ্লায়েন্ট না হয়, ভালো ক্রেতা তার কাছে কিনবে না, আর ভালো ক্রেতা না কিনলে তো ভালো দামও পাবে না। দেশের বাজারে পেট্রোল, অকটেন ও কেরোসিনের মূল্য সমন্বয়ের পর অসন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর পরিবাগ ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন হাসান আল মাহমুদ। হাসান, পেট্রোল, অকটেন ও কেরোসিনের মূল্য বৃদ্ধি নিয়ে গ্রাহকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন?
রাত্রি ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে দেখছি যে প্রত্যেকটি ফিলিং স্টেশনে কিন্তু নতুন যে দাম বৃদ্ধি করা হয়েছে সেটি কিন্তু কার্যকর করেছে ফিলিং স্টেশনগুলোতে, এবং আমরা দেখতে পেয়েছি যে এর মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রাহকদের মধ্যে, বিশেষ করে যারা রাইড শেয়ারিং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যারা রাইড শেয়ার করে এইসব মোটর বাইক চালকদের কিন্তু মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছেন যে এতে তাদের যে নিয়মিত ইনকাম সেটিতে আসলে অনেক বেশি প্রভাব পড়ছে, এবং এক্ষেত্রে তারা কয়েক দফা আসলে এই তেলের দাম বৃদ্ধি সেটি কিন্তু তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না, এবং তারা এই ক্ষেত্রে সরকারের অনেকটা সমালোচনা করছেন যে আসলে দাম নিয়ন্ত্রণে রাখাটাই সরকারের জন্য উচিত ছিল, এমনটাই কিন্তু তারা বলছেন। অন্যদিকে আরও কিছু গ্রাহক রয়েছেন যারা নিয়মিত উবার কিংবা এরকম রাইড শেয়ারিং করেন না, সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে দাম বৃদ্ধি করার পরেও যদি নিয়মিত তেল পান এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়া, সেক্ষেত্রেই কিন্তু তারা বলছেন যেটি অনেকটা স্বস্তি তাদের ক্ষেত্রে। আমরা জানি যে গতকালকে কিন্তু পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম প্রতি লিটারে 5 টাকা করে বৃদ্ধি করেছে সরকার, এবং এক্ষেত্রে সেটি কিন্তু গত রাত 12টা থেকে কিন্তু কার্যকর করা হয়েছে। এবং এর আগে আমরা দেখেছি গত 19 এপ্রিলেও কিন্তু তেলের দাম বৃদ্ধি করা হয়েছিল। সেক্ষেত্রে সেই দাম বৃদ্ধির প্রভাব কিন্তু 1-1.5 মাসে আমরা দেখেছি যে অনেকটা পড়েছে, এবং সেক্ষেত্রে শুধু তেলের সাথে অন্যান্য যেসব পণ্য রয়েছে, খাদ্যপণ্য সহ অন্য বাসের যে ভাড়া বৃদ্ধি, অন্য ট্রাকের ভাড়া বৃদ্ধি, সবগুলোতে কিন্তু এর প্রভাব পড়েছে, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি সেই তেলের দাম কিন্তু অনেকটা বেশি ছিল, এবং সেক্ষেত্রে 15 থেকে 20 টাকা পর্যন্ত তেলের দাম বৃদ্ধি করা হয়েছিল। সেক্ষেত্রে ডিজেলের দাম 15 টাকা বৃদ্ধি করা হয়েছিল, পেট্রোল 20 টাকা, অকটেন 19 টাকা এরকম করে বৃদ্ধি করা হয়েছিল, এবং বর্তমান যে 5 টাকা বৃদ্ধি করা হয়েছে 1-1.5 মাসের ব্যবধানে, সেটি কিন্তু গ্রাহকদের ক্ষেত্রে আসলে বাড়তি ভোগান্তি তৈরি করছে, এবং যারা এই তেলের সাথে সম্পৃক্ত এবং এই তেলের সাথে যেসব সেবা এবং খাদ্যপণ্য নির্ভরশীল, সেগুলোরও কিন্তু দাম বৃদ্ধি হতে পারে। সেক্ষেত্রে সাধারণ মানুষের জীবনে আসলে একটা ব্যাপক প্রভাব পড়বে, এমনটাই কিন্তু মনে করছেন সাধারণ ভোক্তারা। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ পরিচিতি রাত্রি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবর জানাতে যুক্ত ছিলেন হাসান আল মাহমুদ। পরামর্শক কমিটির সুপারিশ এবং মূল্যায়নের ভিত্তিতে জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে সচিবালয়ে এ নিয়ে আরও বলেন, জনতুষ্টবাদী ইনফোমিন নয়, দেশের স্বার্থে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই, এবং একই সাথে বলেন পেশাদার দায়িত্ব পালনে মূলধারার গণমাধ্যমকে বাধা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। অন্যরা সকলে দাম বাড়ালেও আমাদের সরকার কিন্তু দীর্ঘদিন দামকে পুরনো জায়গাতে ধরে রেখেছে। যদিও আমরা আমদানি নির্ভর একটি দেশ, আমাদেরকে জ্বালানি আমদানি করে চলতে হয়, এবং আমাদের সম্মানিত বিদ্যুৎ মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা নিয়মিতই এই বিষয়ে জাতিকে অবহিত করেছেন, পরিসংখ্যান দিয়েছেন। কিন্তু এটা তো সত্য, আমদানি করেই যদি চলতে হয় তাহলে তো আমাকে আমার আমদানি ক্ষমতার উপরে ভর করেই চলতে হবে। ঈদের 3 দিনেই সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে প্রায় 2 শতাধিক হামের রোগে ভর্তি হয়েছেন, যার মধ্যে মারা গেছেন 4 জন। তবে শিশুদের জীবন মৃত্যুর এই লড়াইয়ে চিকিৎসক ও নার্সদের সেবায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন রোগীর স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ঈদের ছুটিতেও পূর্ব প্রস্তুতি অনুযায়ী নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়। সন্দীপন শুভর প্রতিবেদন আর ছবি তুলেছেন অনিল পাল। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল স্বাস্থ্য বিভাগ সিলেট অঞ্চলের একমাত্র হাম আইসোলেশন কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকেই হাম আক্রান্ত রোগীদের প্রধান প্রসাস্থলে পরিণত হয়েছে সিলেট সদর হাসপাতাল নামে পরিচিত এই প্রতিষ্ঠানটি। ঈদের সময় যখন চারদিকে উৎসব ও ছুটির আমেজ, তখন অসুস্থ শিশুদের নিয়ে হাসপাতালে ছুটে এসেছেন উদ্বিগ্ন স্বজনরা। এই যেমন সিলেট সদর উপজেলার বাসিন্দা সঙ্গীতা পাত্র ঈদের ছুটিতেও নিজের সন্তানকে যথাযথ চিকিৎসা সেবা দিতে পারায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কাশি আসলো খুব বেশি, তার মাঝে হাম বাড়ে গেছিল, এখন ইনা নাই, এখন বুঝে যায় মানে একটু কমছে, কোনো অসুবিধা হয়েছে না। তারা ডাক্তার আইসেন এবং নার্স তারাও সেবা পাইছে। ঈদের সময় ডাক্তারও আসিল, নার্সও আছে, সবাই আসিল, পাইছে সেবাটা ভালো আছে, আমি সুস্থ আছে। শুধু সঙ্গীতাই নন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় 70 জন রোগীর স্বজনরাও চিকিৎসা সেবার মান নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন।
ওনারা খুব প্রেশার নিচ্ছেন, কারণ রুগী খুব বেশি, ঈদের সিজন, সব ডাক্তার নাই, ওনার নার্সরা ছুটিতে, যারা আছেন ওনারা খুব কষ্ট করতেছেন, দিনের রাতে খুব পরিশ্রম করতেছেন। আমার বাচ্চা সেবা পাইছে, আমার বাচ্চা যত্ন পাইছে, আমার বাচ্চা ফাঁকে ফাঁকে তারা গিয়া দেখছে, তারা করছে, আমরা খুব খুশি হয়েছি। ঈদের এই 4 দিনে শতাধিক নতুন রোগী ভর্তি হলেও ক্লান্তির ছাপ নেই কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের মধ্যে। ছুটি উপভোগের সুযোগ ত্যাগ করে সংকটময় এই সময়ে স্বল্প জনবল নিয়েও পূর্ব প্রস্তুতি অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা। এখন আমাদের যারা চিকিৎসক আছেন, নার্স আছেন, তারা পরিশ্রম করে যাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না এবং কোনো সংকটও তৈরি হয়নি। আমরা সবাই আসলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। মুসলিম যারা ছিল, মুসলিম ধর্মাবলম্বী, তাদেরকে তো বাড়িতে মানে বাড়িতে চলে গেছে ছুটির কারণে। এই জন্য আমরা যারা হিন্দু ছিলাম খুব স্বল্প পরিমাণে ছিলাম, 20 জনের মতো ছিল, আনুমানিক 15 থেকে 20 জন। এইগুলোই সারা হসপিটাল আমরা ম্যানেজ করছি। সিলেটে রোববার পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট 60 জন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 265 জন রোগী। ঈদ পার্বণে হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়া বাংলাদেশে অনেকটাই যেন রোগীর স্বজনদের কাছে সোনার হরিণ পাওয়ার মতো। তবে ব্যতিক্রমও রয়েছে। এই ভয়ঙ্কর হয়ে ওঠা হাম মোকাবেলায় সিলেটের ডাক্তার এবং নার্সরা আপ্রাণ চেষ্টা করছেন, এমনটাই মন্তব্য এখানকার সেবা নিতে আসা রোগীর স্বজনদের। এজন্যই এই ঈদ মৌসুমে তারা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন। সন্দীপন শুভ, এখন সিলেট। হামের প্রাদুর্ভাব কমে আসছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেছেন, সবশেষ ভ্যাকসিনের কার্যকারিতা পেতে 15 থেকে 1 মাস সময় লাগবে। ঈদের ছুটি শেষে সচিবালয়ের নিজ কার্যালয়ে এই কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় প্রতিটি উপজেলায় 1 জন করে স্বাস্থ্য কর্মকর্তা পাঠানো হবে। কোনো সংকটই ভ্যাকসিনের নাই, ভ্যাকসিন কাজটা কিন্তু এখনো আমাদের চলছে। 20 তারিখে আমাদের ক্যাম্পেইনিং শেষ হয়েছে, বাট ফ্রম দ্য ভেরি 21st উই হ্যাভ কন্টিনিউড ইট, যে চলবে, খুঁজে খুঁজে বাচ্চাদের দেওয়া হচ্ছে। আরও 1 মাস টাইম লাগবে, 1 মাস টাইম লাগবে, কারণ অ্যাকচুয়ালি তো একটা লার্জ সেকশন অফ পিপল আনভ্যাকসিনেটেড ছিল, বাচ্চারা। 4.5 বছর, 20 ডিসেম্বর থেকে 25 আমাদের মার্চ পর্যন্ত ভ্যাকসিনেশন তো হয় নাই। চট্টগ্রামের ফটিকছড়িতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ছেলে নিহত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বাসটিতে আগুন লাগিয়ে দেয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকাল 10টার দিকে ফটিকছড়ি থেকে বাবা ও ছেলে মোটরসাইকেলে তাদের গ্যারেজে যাচ্ছিল। আমতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা শাহজাহান ও ছেলে আরিফের মৃত্যু হয়। পরে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে জড়ো হয়ে বাসে অগ্নিসংযোগ করে। এ সময় প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকে সড়কে যান চলাচল। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে চট্টগ্রামের বাঁশখালীতে পিকআপের ধাক্কায় এক সিএনজি আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছে। পুলিশ জানায়, সকাল 6টার দিকে মোটরসাইকেলের 3 আরোহী নাটোর থেকে সিংড়া যাচ্ছিল। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা আমবোছায় একটি ট্রাক নাটোর বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জীবন আলী ও হীরা নামে মোটরসাইকেলে থাকা 2 যুবকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত একজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত 3 জনের বাড়ি নাটোরের লালপুরে। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। অবশেষে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। সোমবার স্থানীয় সময় সকাল 11টায় কলকাতার লোকভবনে শপথ নেন 35 মন্ত্রী। তাদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল RN রবি। এ সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন 13 বিধায়ক। এদের মধ্যে বর্ষিয়ান রাজনীতিবিদ তাপস রায়, সাংবাদিক স্বপন দাশগুপ্ত ও জগন্নাথ চট্টোপাধ্যায়ও রয়েছেন। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আরও 22 জন। প্রথমবারের মতো শুভেন্দুর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন সাবেক তারকা ক্রিকেটার অশোক দিন্দা। আর এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।